একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভূগোলের সাজেশন এমসিকিউ এর যে সাজেশন তার প্রথম পার্ট দিয়ে দিয়েছি। আজকে দ্বিতীয় পার্ট দেব, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে বাকি অধ্যায়গুলো সাজেশন আজকে পেয়ে যাবে। খুব ভালো করে দেখে নাও, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও, পরীক্ষার হলে সবই দেখবে চেনা লাগছে। দেখতে থাকো। 5 নম্বর অধ্যায় অর্থাৎ মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু থেকে যেগুলো পড়বে, সাজেশন যেগুলো দিচ্ছি সেগুলো হলো: প্রদত্ত কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? ভূসংস্থান। রাজনৈতিক ভূগোলের জনক হলেন র্যাডজিল। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখককে হান্টিংটন। নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলর। কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত? নব্য নিয়ন্ত্রণবাদ। ভূগোলের শাখা হিসাবে অপেক্ষাকৃত নবীনতম সংযোজন হল চিকিৎসা ভূগোল। মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিডাল দেলা ব্ল্যাশকে বা ভিডাল দলা ব্ল্যাশকে। এরপরে 6 নম্বর অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রেণীবিভাগ। এখান থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়বে: সামরিক ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকেরা হলেন সবুজ পোশাকের কর্মী। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। নীল পোশাকের কর্মচারী যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হলো দ্বিতীয়। পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সৃষ্ট বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঠিক ক্রমে সাজাও। 5, 2, 1, 3, 4 এইভাবে তোমরা সাজিয়ে নেবে, দেখে নেবে কোনটা আগে পরে হচ্ছে। যেমন বলি, 5 নাম্বার হলো লাল পোশাকের কর্মী, শ্রমজীবী কর্মী। তো এইভাবে সাজানো আছে, দেখে নেবে। শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? তৃতীয়। ব্ল্যাক কলার ওয়ার্কার বলা হয় খনিজ উত্তোলনকারী কর্মীকে। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত শ্রমিকেরা হলেন রেড কলার শ্রমিক। থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিধর ভাণ্ডার কোন স্তরের কর্মীদের বলা হয়? অতি নব্য স্তরের, মানে পঞ্চম স্তর। হ্যাঁ। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। প্রদত্ত কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকি শ্রমিক হিসেবে পরিচিত? অতি নব্য। এবার 6 নম্বর অধ্যায়েরই আরেকটা পার্ট রয়েছে, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মালয়েশিয়ায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? লাদাং। নিচের কোন খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায়? নদীভিত্তিক খননে। কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? পোনাম। ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে, খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ুর অধিবাসীরা। নিবিড় বা প্রগাঢ় কৃষির মুখ্য ফসল হলো ধান। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে বাজার বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক? আরও 4টে অপশান থাকবে, তার মধ্যে এই অপশানটি ঠিক। এটি বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয়, অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত থাকে অনেক জমি নিয়ে। কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে? আমেরিকা যুক্তরাষ্ট্রে। আচ্ছা, কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব? টিউলিপ। আখ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে ব্রাজিল। পশুপালন ও শস্য উৎপাদন একসঙ্গে করা হয় মিশ্র কৃষিতে। পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? চীন। ড্যাশকে পৃথিবীর কফি পাত্র বলা হয়? ব্রাজিলকে। ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? মিনাস গেরাইসে। মিল্ক সিটি বলা হয় কাকে? আনন্দকে, ভারতের আনন্দ শহরকে। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে বলে ওলেরিকালচার। বাণিজ্যিকভাবে আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। রেটুন যে ফসলের সঙ্গে সম্পর্কিত তা হলো আখ। মিল্কম্যান অফ ইন্ডিয়া বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গেস কুরিয়েনকে। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি। ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীকে নির্দেশ করে তা হলো উদ্যান কৃষি বা বাজার বাগান কৃষি। ব্রাজিলের সাও পালো ও সন্নিহিত অঞ্চলে কফি বাগিচা ড্যাশ নামে পরিচিত? ফাজেন্ডা নামে পরিচিত। অপারেশন ফ্লাড বা 1970 সালে শ্বেত বিপ্লব
কর্মসূচিটি জড়িত দুগ্ধ উৎপাদনের সঙ্গে। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং মাঝখানে দেওয়া রয়েছে এটা কি, শস্যাবর্তন পদ্ধতিতেই প্রথম বছর এই ডাল বরবটি উৎপাদন করা হয়, দ্বিতীয় বছর অন্য কিছু, তৃতীয় বছর অন্য কিছু, আবার চতুর্থ বছর অন্য কিছু, এইভাবে চলতে থাকে। এবার এখানে বলা হয়েছে যে ফ্লোরিকালচার, পোমাম কালচার, ওলেরিকালচার, হার্বিকালচার, এগুলো কি, এগুলো সব হর্টিকালচারের অন্তর্গত। এগুলোকে একত্রে বলা হয় হর্টিকালচার বা উদ্যান কৃষি। আদিমকাল থেকে শুরু করে আধুনিককাল পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও। এখানে দেখো পরপর সাজানো আছে, এই অনুযায়ী সাজিয়ে নেবে। এরপরে 7 নম্বর অধ্যায় শুরু হচ্ছে দেশ হিসেবে ভারত। এখান থেকে যেগুলো পড়বে খুব ভালো করে, ভারতের নবীনতম রাজ্য কোনটি? আচ্ছা, তেলেঙ্গানা। ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের মোট সংখ্যা কটি? 28টি। ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল? লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কোন রাজ্য থেকে? জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে। দেশটি বজ্রপাতের দেশ নামে পরিচিত? ভুটান। ল্যান্ড অফ থান্ডার ড্র্যাগন। আচ্ছা, প্রদত্ত যে প্রতিবেশী দেশকে প্যাগোডা দেশ বলা হয় সেটা হলো মায়ানমার। ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে ডুরান্ড লাইন। ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখা? লাইন অফ কন্ট্রোল মানে এলওসি। প্রদত্ত দ্রাঘিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক? ভারতের সীমা এটাই, 68°7' পূর্ব থেকে 97°27', এটা মিনিটের চিহ্ন, হ্যাঁ, এরম একটা দাগ, এরম দাগ, 97°25' পূর্ব। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? কন্যাকুমারিকা। ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে যে প্রমাণ দ্রাঘিমা রেখাটি, তার মান হলো 82°30' পূর্ব। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। খেয়াল করবে, যদি মূল ভূখণ্ড বলে তাহলে কন্যাকুমারিকা হবে, যদি কিছু না বলে তাহলে ডাইরেক্ট যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি, তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। ড্যাশ হলো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? মালদ্বীপ। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে কার সাথে? সব থেকে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীনের সীমান্তে, মানে ভারত এবং চীনের মাঝে যে সীমান্ত সেখানে। ভারত ও পাকিস্তানের সীমারেখাটি হলো র্যাডক্লিফ লাইন। এরপরে 8 নম্বর অধ্যায় থেকে সাজেশনের জন্য যে প্রশ্নগুলো মানে খুব ভালো করে পড়বে সেগুলো হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। প্রদত্তগুলির মধ্যে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি হলো মালনাদ। প্যাট অঞ্চল ড্যাশ মালভূমিতে অবস্থিত? ছোটনাগপুর মালভূমিতে। মালাবার উপকূলে উপহ্রদগুলি স্থানীয় ভাষায় যে নামে পরিচিত তা হলো কয়াল। ক্রম অনুযায়ী হিমালয়ের প্রাচীন থেকে নবীন পর্বতশ্রেণীগুলি হলো, প্রাচীন থেকে মানে কোনটা সবার প্রথমে সৃষ্টি হয়েছে, পরে এইভাবে ট্রেথিস, হিমাদ্রি, হিমাচল ও শিবালিক। গাঙ্গেয় সমভূমির নবীন পলি মাটিকে বলে খাদার। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। কারেওয়া দেখা যায় জম্মু ও কাশ্মীরে। শিবালিক ও হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশ যে নামে পরিচিত তা হল দুন। কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো ভূমিভাগকে বলা হয় মালনাদ। দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ভারতের একটি প্রবাল দ্বীপ, এটা হলো প্রবাল দ্বীপ, এটা, হ্যাঁ, প্রবাল দ্বীপ হলো লাক্ষাদ্বীপ। প্রদত্ত, এইবার দেখো ছবি থেকে হবে, এই রকম প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে। প্রদত্ত রেখা মানচিত্রে এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করো। এখানে দুটো প্রশ্ন একসাথে দিয়েছে, বিও একই ব্যাপার। এ কি আর বি কি? এ হলো সাতপুরা পর্বত আর বি হলো মালাবার উপকূলীয় সমভূমি। অপশান থাকবে, অপশান দেখে তুমি বুঝতে পারবে, অপশান থাকলে একটু ইজি হয়ে যাবে। আর 16 দাগে বলেছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশগুলি নিম্নরূপ, মানে কোনটা কি বলতে যাচ্ছে, 1, 2, 3, 4, এগুলো তো অনেক অপশান থাকবে। ধরো একটা অপশান এটা ঠিক বলে আমি লিখেছি, বাকি আরও 3টে অপশান থাকবে, তাহলে এ হলো ভাবর, 2 হলো তরাই, 3 হলো ভাঙর, আর 4 হলো খাদার। আচ্ছা, এই অংশটা না তোমাদের একটু বুঝিয়ে দিই, সেটা হলো এটা হচ্ছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, তারপরের ভাবর, তারপরের অংশ তরাই, এটা নদী, এইটা হলো নদীর জল, এর পাশেই পলিগঠিত অঞ্চল, নতুন পলিগঠিত অঞ্চল
এটা 4, এটা হলো খাদার। আর এই দুদিকে নদী থেকে একটু দূরে পলিগঠিত পুরনো পলিগঠিত অঞ্চল হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে প্রদত্ত চিত্র দেখে উত্তর থেকে দক্ষিণে অবস্থিত পর্বতের সঠিক ক্রমটি নির্দেশ করো। দেখো এখানে উত্তর থেকে দক্ষিণে কতগুলি পর্বতমালা রয়েছে এবং সেগুলো পরপর হবে কারাকোরাম, লাদাখ, পীরপাঞ্জাল, শিবালিক, মানে এদিক থেকে শুরু এদিকে শেষ। প্রদত্ত মানচিত্রে কোনটি কোন উপকূলীয় সমভূমি? 1 নাম্বারটা হচ্ছে কোঙ্কণ উপকূল, 3 নাম্বার হলো উত্তর সরকার উপকূল, 2 নাম্বার হলো মালাবার, আর 4 নাম্বার হলো করমণ্ডল উপকূল। এখানে আবার স্তম্ভ মেলাও রয়েছে, এটা তোমরা দেখে নেবে কার সাথে কোনটা মিলছে। এরপরে শুরু হচ্ছে 9 নম্বর অধ্যায় এবং শেষ অধ্যায়। এখান থেকে যেগুলো খুব ভালো করে পড়বে, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কি? প্যাংগং। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। ভারতের বৃহত্তম বাঁধ ভাকরানাগাল যে নদীর উপর গড়ে উঠেছে সেটি হলো শতদ্র। ঝাড়খণ্ডে অবস্থিত প্রাকৃতিক কাস্কেড হলো 10ম জলপ্রপাত। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল রয়েছে, মিলনস্থল কোথায়? দেবপ্রয়াগ। ভারতে নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। নর্মদা নদীতে সৃষ্ট জলপ্রপাতটি হলো ধুয়াধার। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কোলেরু। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়নি সেটি হলো সুবর্ণরেখা। প্রদত্ত ভারতের রেখা মানচিত্র অনুযায়ী কোন বিকল্পটি সঠিক? আচ্ছা, 1, 2, আচ্ছা 1-এরটা মাহি নদী, 2-এরটা কৃষ্ণা, 3-এরটা মহানদী, আর 4-এরটা ব্রহ্মপুত্র। এইভাবে অনেকগুলো অপশান ছিল, এর মধ্যে এটা ঠিক। প্রদত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীটির নাম কি? বি নদীটি কি? কাবেরী নদী। কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিত, মানে দক্ষিণ ভারতের? গোদাবরী। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। ভারতের মানচিত্রে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমানুযায়ী নদীগুলোকে সাজাও। প্রথমে আচ্ছা, এখানে কয়েকটা নদী আছে এবং পরপর এখানে কোনটি ঠিক হবে সেটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে 2 মহানদী, তারপরে 3 গোদাবরী, তারপরে 1 কৃষ্ণা, 4 কাবেরী। তার মানে প্রথমে আছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তোমরা নদীগুলোর নাম না এইভাবে মুখস্থ রাখবে, দেখবে অটোমেটিক সব প্রশ্নের উত্তর পেরে যাবে। এরপরে 15 দাগে রয়েছে বিবৃতি কি বলেছে? উত্তর ভারতের নদীগুলি থেকে সারা বছর জলসেচের সুবিধা পাওয়া যায়। কারণ হিসেবে বলছে উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, তাই নিত্যবাহ প্রকৃতির। হ্যাঁ, দুটোই ঠিক। আর এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ এইটাও ঠিক, এটাও ঠিক, এবং এই কারণেই এটা হচ্ছে। এরপরে আবার স্তম্ভ মেলাও আছে, দেখে নাও কোনটার সাথে কোনটা হবে। এবং আর একটা স্তম্ভ। এই হলো শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে এবং সাজেশনেরও শেষ প্রশ্ন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি পড়তে হবে। খুব ভালো করে আমি তোমাদের বলে দিয়েছি যে কোনগুলো ভালো করে পড়বে। সারা বছর অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা পড়েছো, যেগুলো আমি দিয়েছি সেগুলো তো অবশ্যই পড়বে, ওগুলো আবার পরীক্ষাতে আগে বাদ দিও না। কিন্তু এই সাজেশনটা খুব ভালো করে পড়ে যাও, দেখবে পরীক্ষার সময় সমস্ত প্রশ্নই চেনা লাগছে। ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।